আজকের আলোচনার বিষয় কঠিন পদার্থের একটা খুব সাধারণ কিন্তু বেশ মজার বৈশিষ্ট্য, তার তাপ ধারণ ক্ষমতা। মানে কোনো জিনিস কতটা তাপশক্তি নিজের মধ্যে ধরে রাখতে পারে। হ্যাঁ, আর আমরা আজ একটু গভীরে গিয়ে দেখব প্রায় ১০০ বছর আগে বিজ্ঞানীরা কিভাবে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করেছিলেন, মানে কিছু পুরনো পদার্থবিজ্ঞানের লেকচার ঘেঁটে। একদম। মূল প্রশ্নটা ছিল বেশ অদ্ভুত, তাই না? যে কেন বেশিরভাগ কঠিন পদার্থ ধরুন ঘরের তাপমাত্রায় একটা নির্দিষ্ট পরিমাণ তাপ ধরে রাখে, কিন্তু যেই ঠান্ডা করা হয়, মানে খুব কম তাপমাত্রায় নিয়ে যাওয়া হয়। অমনি তাদের তাপ ধারণ ক্ষমতা হু হু করে কমে যায়। ঠিক। এই রহস্যটা ভেদ করার জন্যই দুটো মডেল খুব গুরুত্বপূর্ণ। একটা বোলসম্যানের ক্লাসিক্যাল মডেল আর অন্যটা আইনস্টাইনের কোয়ান্টাম মডেল। চলুন তাহলে শুরু করা যাক, একদম গোড়া থেকে, মানে ১৯ শতকের শেষ দিক থেকে। হ্যাঁ, তখন বিজ্ঞানীরা নানা রকম কঠিন জিনিসের তাপ ধারণ ক্ষমতা মাপছিলেন, কিন্তু ঠিক পরিষ্কার ছিল না এর কারণটা কি। তারও আগে সেই ১৮১৯ সালে ডুলং আর পেটিট নামে দুজন বিজ্ঞানী একটা জিনিস খেয়াল করেন। তারা দেখেন বেশিরভাগ কঠিন মৌলের ক্ষেত্রে প্রতিটা পরমাণুর তাপধারণ ক্ষমতা প্রায় একই থাকে। হ্যাঁ, একটা নির্দিষ্ট মান, প্রায় 3 কেবি। এখানে কেবি হল বোল্টজম্যান ধ্রুবক, যেটা তাপমাত্রা আর শক্তির মধ্যে একটা ব্রিজ তৈরি করে আর কি। কিন্তু মজার ব্যাপার হলো প্রায় ৮০ বছর ধরে এই নিয়মটা সবাই জানত, অথচ এর কোনো ভালো ব্যাখ্যা ছিল না। কেন এমন হয়? ঠিক তাই, এটা ছিল একটা পরীক্ষালব্ধ সূত্র, মানে এক্সপেরিমেন্ট করে পাওয়া। কিন্তু এর পেছনে বিজ্ঞানটা কি সেটা কেউ বলতে পারছিল না। এখানেই এলেন লুডভিগ বোল্টজম্যান। বলসম্যান পরিসংখ্যানিক বলবিদ্যার অন্যতম জনক। একদম। তিনি তখন সদ্য গড়ে ওঠা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা পরিসংখ্যানিক বলবিদ্যা কাজে লাগিয়ে এর একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন। বেশ সাহসী কাজ ছিল সেটা। কারণ তখন তো এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অতটা পরিচিত ছিল না, তাই না? একেবারেই না। বোল্টজম্যানের আইডিয়াটা ছিল এরকম: কঠিন পদার্থ হলো আসলে অসংখ্য পরমাণুর একটা জালিকা, যেখানে প্রতিটা পরমাণু নিজের জায়গায় বসে কাঁপছে। সরল দোলকের মতো, মানে পেন্ডুলামের মতো। হ্যাঁ, অনেকটা তাই। হারমোনিক অসিলেটর। তিনি ভাবলেন ক্লাসিক্যাল ফিজিক্সের একটা নিয়ম, যার নাম ইকুইপার্টিশন থিওরেম, সেটা এখানে কাজে লাগানো যেতে পারে। ইকুইপার্টিশন থিওরেম এটা কি বলে? এটা বলে যে যথেষ্ট বেশি তাপমাত্রায় একটা সিস্টেমের শক্তির প্রত্যেকটা স্বাধীন দিকে, মানে প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডমে, গড়ে 1/2 kBT পরিমাণ শক্তি জমা থাকে। টি হলো কেলভিন স্কেলে তাপমাত্রা। আছে। এই ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা জিনিসটা কি? ধরো একটা পরমাণু, সে তো ৩ দিকে XYZ নড়াচড়া করতে পারে, তাই তার গতিশক্তির জন্য ৩টে ডিগ্রি অফ ফ্রিডম আছে। আচ্ছা। আবার যেহেতু ওটা নিজের জায়গা থেকে সরলে একটা বল ওকে ফিরিয়ে আনতে চায়, মানে স্প্রিংয়ের মতো, তাই ওর মধ্যে স্থিতিশক্তিও জমা হতে পারে, সেটাও ৩ দিকে। তাহলে গতিশক্তি ৩টে আর স্থিতিশক্তি ৩টে, মোট ৬টা। একদম, মোট ৬টা ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে ইকুইপার্টিশন থিওরেম অনুযায়ী প্রত্যেক পরমাণুর গড় শক্তি হওয়া উচিত 6 × 1/2 kBT, মানে 3 kBT। আর তাপ ধারণ ক্ষমতা মানে তো তাপমাত্রা বাড়ালে শক্তি কতটা বাড়ে, মানে dQ/dt। ঠিক, সেটা এখানে দাঁড়াচ্ছে 3 কেবি, যেটা হুবহু ডুলং আর পেটিটের সেই পুরনো সূত্রের সাথে মিলে গেল। বাহ, তার মানে বোল্টজম্যান ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যাটা করে ফেললেন। হ্যাঁ, এবং এটা ছিল পরিসংখ্যানিক বলবিদ্যার জন্য একটা বিরাট জয়। প্রমাণ হল যে পরমাণুর ধারণা আর সম্ভাবনার তত্ত্ব দিয়ে বাস্তব জগতের ধর্ম ব্যাখ্যা করা সম্ভব। দারুণ। তাহলে তো গল্প এখানেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল, সমস্যা মিটে গেল। পুরোপুরি নয়, একটা কিন্তু আছে। কি সেটা? পরবর্তীকালে আরও নিখুঁত পরীক্ষায় দেখা গেল এই 3 কেবি নিয়মটা সব তাপমাত্রায় খাটে না, বিশেষ করে যখন কঠিন পদার্থকে খুব ঠান্ডা করা হয়। মানে প্রায় পরমশূন্য তাপমাত্রার কাছাকাছি। হ্যাঁ, ওই রকম। তখন দেখা গেল তাপ ধারণ ক্ষমতা 3 কেবি থেকে অনেক কমে যায়, প্রায় শূন্যের দিকে চলে যায়। শুধু তাই নয়, কিছু পদার্থ আছে যেমন হীরা। ঠিক, হীরের ক্ষেত্রে ঘরের সাধারণ তাপমাত্রাতেই তাপ ধারণ ক্ষমতা 3 কেবির চেয়ে বেশ কম থাকে। তো বোল্টজম্যানের এই ক্লাসিক্যাল মডেল এগুলোর কোনো ব্যাখ্যা দিতে পারল না। কেন কম তাপমাত্রায় এমন হয়, কেন হীরে আলাদা, ক্লাসিক্যাল ফিজিক্স এখানে এসে আটকে গেল। বোল্টজম্যান নিজেও এর উত্তর দেখে যেতে পারেননি।
তার মানে ক্লাসিক্যাল মডেল একটা জায়গায় এসে আর কাজ করল না। এখানেই কি আইনস্টাইনের প্রবেশ? হ্যাঁ, তিনি ১৯০৭ সাল নাগাদ বোলজম্যানের কাজের প্রায় ১০ বছর পর আইনস্টাইন এই সমস্যাটা নিয়ে ভাবলেন। তিনি কিন্তু বোলজম্যানের মূল কাঠামোটা রেখেই দিলেন। মানে কঠিন পদার্থকে ওই সরল দোলকের সমষ্টি হিসেবেই ধরলেন। হ্যাঁ, সেটাই। কিন্তু তিনি একটা বৈপ্লবিক জিনিস যোগ করলেন, কোয়ান্টাম ধারণা। কোয়ান্টাম, কিন্তু তখন তো কোয়ান্টাম মেকানিক্স আজকের মতো প্রতিষ্ঠিত হয়নি। না, একেবারেই না। শ্রোডিঙ্গারের সমীকরণও আসেনি তখনও। আইনস্টাইন আসলে ম্যাক্স প্ল্যাঙ্কের কাছ থেকে আইডিয়াটা নিয়েছিলেন। প্ল্যাঙ্ক বলেছিলেন, আলোর শক্তিও নিরবচ্ছিন্ন নয়, বরং প্যাকেট বা কোয়ান্টা হিসেবে আসে। আইনস্টাইনকে তাহলে বললেন যে পরমাণুর কম্পনের শক্তিও ওরকম প্যাকেট প্যাকেট। একদম। তিনি বললেন, বোল্টজম্যানের ওই সরল দোলকগুলো যে কোনো শক্তি নিয়ে কাঁপতে পারে না। তাদের শক্তির মানগুলো নির্দিষ্ট, বিচ্ছিন্ন বা কোয়ান্টাইজড, সিঁড়ির ধাপের মতো। মানে হয় এই শক্তি, নয়তো পরের স্তরের শক্তি, মাঝখানে কিছু নয়। ঠিক তাই। গাণিতিকভাবে এই শক্তি স্তরগুলো হল En = h ওমেগা n+12। এখানে n হল পূর্ণ সংখ্যা 0, 1, 2, h হল প্ল্যাঙ্কের ধ্রুবক h2 পায়, আর ওমেগা হল দোলকের স্বাভাবিক কম্পাঙ্ক। আচ্ছা, এই কোয়ান্টাম ধারণাটা যোগ করার ফলে তাপ ধারণ ক্ষমতার হিসাবে কি ফারাক পড়ল? ক্লাসিক্যাল মডেল যা পারছিল না, সেটা কি এবার হলো? হ্যাঁ, হলো। আইনস্টাইন আবার সেই পরিসংখ্যানিক বলবিদ্যা ব্যবহার করলেন, কিন্তু এবার গড় শক্তি হিসাব করলেন এই কোয়ান্টাইজড শক্তিস্তর ধরে। ফলাফলটা খুব ইন্টারেস্টিং। কিরকম? তিনি দেখালেন, যখন তাপমাত্রা খুব বেশি, মানে তাপীয় শক্তি kBT, যখন শক্তির ধাপগুলোর ব্যবধান h ওমেগার চেয়ে অনেক বেশি, তখন ফলাফল সেই ক্লাসিক্যাল 3 kBতেই ফিরে আসে। মানে গরমে কোয়ান্টাম এফেক্টটা বোঝা যায় না, ডুলং পেটেটের সূত্র খেটে যায়। আচ্ছা, আর কম তাপমাত্রায় যখন কেভিটি ওই h ওমেগার চেয়ে কম? ঠিক সেখানেই আসল চমকটা। তখন তাপ ধারণ ক্ষমতা খুব দ্রুত কমতে শুরু করে, প্রায় এক্সপোনেনশিয়ালি শূন্যের দিকে নেমে যায়। মানে সি প্রায় এক্সপোনেনশিয়াল -h ওমেগা kBT এর মতো করে কমে। দাঁড়ান, তাহলে কম তাপমাত্রায় তাপ ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণটা কি দাঁড়ালো এই মডেলে? কারণটা হলো, খুব কম তাপমাত্রায় বেশিরভাগ পরমাণু তাদের সবচেয়ে নিচের শক্তি স্তরে, মানে গ্রাউন্ড স্টেটে n = 0 আটকে থাকে। আটকে থাকে? হ্যাঁ, কারণ পরের শক্তি স্তরে n = 1-এ লাফ দিতে ন্যূনতম h ওমেগা পরিমাণ শক্তি লাগে। কিন্তু চারপাশের তাপীয় শক্তি kBT যদি তার চেয়ে কম হয়, পরমাণুগুলো সেই শক্তিটা নিতেই পারে না। ও আচ্ছা, মানে শক্তি শোষণ করার জন্য যে মিনিমাম এনার্জিটা দরকার, সেটাই পাচ্ছে না। বেশ তাই। ফলে বাইরে থেকে তাপ দিলেও তারা সেটা গ্রহণ করে উপরের স্তরে যেতে পারে না। তাই মোটের উপর পদার্থের তাপ ধারণ ক্ষমতা কমে যায়। দারুণ ব্যাখ্যা তো। তাহলে কি এই মডেল দিয়ে হীরের রহস্যেরও সমাধান হলো? ঘরের তাপমাত্রায় ওর তাপ ধারণ ক্ষমতা কম কেন? হ্যাঁ, সেটাও ব্যাখ্যা করা গেল। এখানে আসল চাবিকাঠি হল ওই কম্পাঙ্ক ওমেগা, যেটাকে এখন আমরা আইনস্টাইন ফ্রিকোয়েন্সি বলি। এই কম্পাঙ্কটা কিসের উপর নির্ভর করে? দুটো জিনিসের উপর, পরমাণুর ভর m আর পরমাণুগুলো একে অপরের সাথে কতটা শক্ত করে বাঁধা, স্প্রিং কনস্ট্যান্ট k। ওমেগা মোটামুটি √km এর সমানুপাতিক। এবার হীরার কথা ভাবি। কার্বন পরমাণু, ভর বেশ কম। আর হীরা অসম্ভব শক্ত, মানে কার্বন পরমাণুর মধ্যে বাঁধন বা k খুব খুব বেশি। তার মানে ভর কম, এম ছোট, আর বাঁধন বেশি, কে বড়। তাহলে তো ওমেগা অনেক বেশি হবে। ঠিক ধরেছেন। হীরার জন্য ওমেগা এত বেশি যে তার জন্য প্রয়োজনীয় শক্তির লাভ হা ওমেগা ঘরের সাধারণ তাপমাত্রার শক্তি kBT এর চেয়েও বেশি হয়ে যায়। তার মানে ঘরের তাপমাত্রাতেই হীরা একরকম নিম্ন তাপমাত্রা অঞ্চলে থাকে। একদম। ঘরের তাপমাত্রাতেই ওটা কোয়ান্টাম এফেক্ট দেখাতে শুরু করে। তাই ওর তাপ ধারণ ক্ষমতা স্বাভাবিকভাবেই 3 kBর চেয়ে কম হয়। আইনস্টাইন এটা হিসেব করে দেখিয়েছিলেন। অসাধারণ। তার মানে আইনস্টাইনের মডেল শুধু নিম্ন তাপমাত্রার রহস্য নয়, হীরার মতো ব্যতিক্রমী আচরণেরও ব্যাখ্যা দিল। এটা তো কোয়ান্টাম তত্ত্বের জন্য একটা বিরাট সমর্থন ছিল নিশ্চয়ই। নিঃসন্দেহে। এটা প্রমাণ করে দিল যে কোয়ান্টাম ধারণা শুধু আলো বা ইলেকট্রনের জগৎ নয়, আমাদের চারপাশের কঠিন পদার্থের ধর্ম ব্যাখ্যা করার জন্যও অপরিহার্য। কিন্তু আপনি শুরুতে বলছিলেন গল্প এখানে শেষ নয়। তার মানে আইনস্টাইনের মডেলেও কিছু সমস্যা ছিল? হ্যাঁ, ছিল।
মডেলটা দারুণ সাফল্য পেলেও একেবারে নিখুঁত ছিল না, বিশেষ করে খুব খুব কম তাপমাত্রায় যখন আরও সূক্ষ্ম পরীক্ষা করা হলো। তখন কি দেখা গেল? দেখা গেল বেশিরভাগ অন্তরক বা ইনসুলেটর পদার্থের তাপ ধারণ ক্ষমতা আইনস্টাইনের মডেল যা বলছে এক্সপোনেনশিয়ালি কমা তার চেয়ে একটু ধীরে কমে। পরীক্ষা থেকে পাওয়া গেল এটা তাপমাত্রার ঘনের টি কিউবের সমানুপাতিক হারে বাড়ে, মানে সি প্রপোর্শনাল টু টি কিউব। টি কিউব? হ্যাঁ আইনস্টাইনের মডেলে তো এক্সপোনেনশিয়াল ছিল। হ্যাঁ ধাতুর ক্ষেত্রে আবার ইলেকট্রনের জন্য একটা টি পদ যোগ হয়, সি ইকুয়ালস টু অ্যালফা টি কিউব প্লাস গামা টি। হ্যাঁ আইনস্টাইনের মডেল এই টি কিউব নির্ভরতাটা ধরতে পারেনি। তাহলে আইনস্টাইনের মডেলে ভুলটা কোথায় ছিল? কোন অনুমানটা ঠিক ছিল না? মূল সমস্যা ছিল আইনস্টাইন ধরেছিলেন প্রত্যেকটা পরমাণু যেন একা একা কাঁপছে, একটা স্বাধীন আইসোলেটেড অসিলেটর। কিন্তু বাস্তবে তো তা নয়, পরমাণুগুলো তো একসাথে লাগানো। ঠিক তাই, একটা কাঁপলে পাশেরটাকেও তো নাড়া দেবে, তাই না? সেই কাঁপুনিটা তো পুরো পদার্থের মধ্যে ছড়িয়ে পড়বে একটা ঢেউয়ের মতো। সম্মিলিত কম্পন যাকে বলে। একদম, কালেকটিভ ভাইব্রেশন। এই ব্যাপারটা ধরলেন পিটার ডেবায় ১৯১২ সালে, আইনস্টাইনের কাজের কয়েক বছর পর। তিনি কি বললেন? তিনি বললেন পরমাণুগুলোর এই একসাথে কাঁপাকে বিচ্ছিন্ন দোলক না ভেবে পুরো ক্রিস্টাল জুড়ে ছড়িয়ে পড়া শব্দতরঙ্গ বা সাউন্ড ওয়েভ হিসেবে ভাবা উচিত। শব্দ তরঙ্গ কঠিন পদার্থের ভেতরে? হ্যাঁ। আর তারপর তিনি প্ল্যাঙ্ক আর আইনস্টাইনের মতোই ভাবলেন এই শব্দ তরঙ্গগুলো নিশ্চয়ই কোয়ান্টাইজড, এদের শক্তির প্যাকেট আছে। এই শব্দতরঙ্গের কোয়ান্টা? হ্যাঁ, ডিবাই এই কোয়ান্টাইজড শব্দ তরঙ্গের কণাগুলোর নাম দিলেন ফোনন, অনেকটা আলোর কণা ফোটনের মতো। এই ফোননের ধারণা ব্যবহার করেই ডিবাই তাপ ধারণ ক্ষমতার সেই টি কিউব নির্ভরতা ব্যাখ্যা করতে পেরেছিলেন। ফোনন, ইন্টারেস্টিং, কিন্তু সেটা তাহলে অন্য দিনের আলোচনা। হ্যাঁ, ডিবাই মডেল আর ফোননের গল্পটা বেশ বড়। তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে কঠিন পদার্থের তাপধারণ ক্ষমতার মতো একটা সাধারণ বৈশিষ্ট্য বুঝতে গিয়ে বিজ্ঞানীদের ক্লাসিক্যাল ধারণা থেকে বেরিয়ে কোয়ান্টাম জগতে আসতে হলো। বোলজম্যান শুরুটা দারুণ করেছিলেন, ক্লাসিক্যাল পরিসংখ্যান দিয়ে ডুলং পেটির সূত্র ব্যাখ্যাও হল, কিন্তু নিম্ন তাপমাত্রার কাছে এসে ক্লাসিক্যাল মডেল হার মানল। তারপর আইনস্টাইন এলেন কোয়ান্টাম ধারণা নিয়ে। তিনি অনেকটাই সমাধান করলেন, বিশেষ করে কেন কম তাপমাত্রায় তাপ ধারণ ক্ষমতা কমে যায় বা কেন হীরা ব্যতিক্রম। কোয়ান্টাম তত্ত্বকেও এগিয়ে দিলেন। কিন্তু তার মডেলও শেষ কথা ছিল না, কারণ তিনি পরমাণুগুলোকে বিচ্ছিন্ন ভেবেছিলেন। তাদের যে একটা সম্মিলিত সত্তা আছে, একসাথে মিলে যে তারা অন্যরকম আচরণ করতে পারে, সেটা ধরা পড়ল ডিবাইয়ের কাজে। এখান থেকে কিন্তু একটা বড় শিক্ষা পাওয়া যায়, তাই না? কিরকম? যে কোনো সিস্টেমকে বুঝতে হলে শুধু তার ভেতরের অংশগুলো আলাদাভাবে কেমন তা জানাই যথেষ্ট নয়। ঠিক। বরং সেই অংশগুলো একসাথে মিলেমিশে কিভাবে একটা সামগ্রিক আচরণ তৈরি করে, মানে কালেকটিভ বিহেভিয়ার, সেটাই আসল চাবিকাঠি হতে পারে। হয়তো ভাবনার বিষয়, এটাই প্রকৃতির অনেক গভীর রহস্য হয়তো এই সামগ্রিকতার মধ্যেই লুকিয়ে থাকে। শুধু অংশগুলোকে আলাদা করে দেখলে সবসময় সেটা ধরা যায় না। একদম। হয়তো এটাই আজকের আলোচনার মূল খোরাক।